আজকে বাংলাদেশের বহুল আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযান যখন শুরু হয় তখন সেই সময় গ্রেফতারকৃত জি.কে. শামীম, যার অবৈধ আয়ের বিরুদ্ধে 297 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছিলেন, তার বিরুদ্ধে 27-1 ধারায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলার সত্যতা পাওয়ার সাথে সাথে সেটার সাথে 297 কোটি টাকার মধ্যে 217 কোটি টাকাই তার মায়ের নামে এফডিআর করে রাখা হয়েছিল, যেটি মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে যায়। বিজ্ঞ আদালত আজকে রায়ে ঘোষণা করেছেন 227-1 ধারার রায়ে তিনি 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করেছেন জি.কে. শামীমের বেলায়, এবং তারকে সহযোগিতা করার বিষয়ে তার মায়ের যে সম্পৃক্ততা ছিল সেইখানে তিনি সংযোগ স্থাপন করার প্রমাণ না মিলায় তিনি তাকে খালাস প্রদান করেছেন, এবং সেই সাথে মানি লন্ডারিং বিধির যে সমস্ত ধারায় তার বিরুদ্ধে করা হয়েছিল সেগুলো তার কাছে মনে হয়েছে যে তিনি প্রমাণ সঠিকতা পাননি, সেই জন্য তিনি খালাস দিয়েছেন। অর্থাৎ মূলত এই জি.কে. শামীমকে 27-1 ধারায় 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করা হয়েছে, এবং তার যে দখলকৃত 297 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এটি আজকে এবং তার 1 লক্ষ টাকার জরিমানা দাবি করা হয়েছে, এবং সেটি অনাদায়ে গত 3 মাস না 3 মাসের জন্য 3 মাসের মধ্যে না দিতে পারলে 60 দিনের মধ্যে সম্ভবত 60 দিন 1 বছরের কারাদণ্ড। এটা প্রসিকিউটর হিসেবে আমি তো 27-1 ধারায় যেহেতু সাজা প্রমাণিত হয়েছে সেটাই সন্তুষ্ট, কিন্তু মানি লন্ডারিং আইনেও আমরা প্রমাণের যথেষ্ট আলামত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হননি, সেটি আমাদের কমিশন বিবেচনা করবে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে তারা বিবেচনা করে চিন্তা করবে যে এটার বিরুদ্ধে আপিলে তারা যাবেন। শুনেছেন যে জি.কে. শামীম খুব আলোচিত একজন ব্যক্তি। আসলে ওনার দুর্ভাগ্য যে উনি একজন সফল ব্যবসায়ী, ওনার অনেক সম্পদ ছিল দৃশ্যমান, কিন্তু এই দৃশ্যমান সম্পদের যে সপক্ষে একটা সুন্দর ব্যাখ্যা ছিল, ওনার আয় যে বৈধভাবে ছিল এই বিষয়গুলো পত্রপত্রিকার কারণে কিছুটা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। সমাজে ওনার বিরুদ্ধে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয়েছে, আর সেইটারই ধারাবাহিকতায় অনেক বেশি আকর্ষণীয় একটা ঘটনা ঘটে গেছে জি.কে. শামীম এবং জি.কে. শামীম মামলা। আমরা এই মামলাটা করতে গিয়ে আমার এই ফ্রেন্ড শাহিনুল ইসলাম শাহিন, উনি সহ আমরা দেখেছি যে এই মামলায় ওনার যে ইনকামটা খুব স্পষ্টভাবে চলে আসছে। তিনি সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে ঢাকাতে, অনেকগুলি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটাই সরকারি টেন্ডারের মাধ্যমে তিনি পার্টিসিপেট করেছেন, এবং সেখানে সরকারের যে নিয়ম বিধান আদেশ নির্দেশ সেগুলো অনুসরণ করে উইদিন টাইম একেবারেই সুস্পষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজগুলি সমাপ্ত করেছেন। সেখানে তার কাজের ভলিউম ছিল 5,500 কোটি টাকার বেশি। সেখানে সরকারের যে অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, সেখানে 10% প্রফিট ধরে সেখানে কাজগুলি দেওয়া হয়। সেই আলোকে ওনার ওই কাজের থেকে বৈধভাবেই 550 কোটি টাকার বৈধ ইনকাম ছিল। যেখানে 550 কোটি টাকার বৈধ ইনকাম, সেটা তার ট্যাক্স ফাইলও দেওয়া আছে। পক্ষান্তরে আজকে অভিযোগটা আসছে 297 কোটি টাকার। তো আমার যদি 550 কোটি টাকা যদি বৈধ ইনকাম থাকে, সেখানে আমি 297 কোটি টাকার ইনকামের ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ার কোনো কারণ তো নাই। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়গুলো যদি নিয়ে আসতেন তাহলে দেখতো যে এই মামলাটা আমার বিরুদ্ধে চার্জশিট না হয়ে বরং অ্যাপ্রিসিয়েট করতেন যে হ্যাঁ, আমি এমন একজন সৎ ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি কাজগুলো সফলতার সাথে করেছি, সময়ের মধ্যে করেছি, কোনো ধরনের প্রজেক্ট আমি ডিলে করি নাই, যে কারণে আমাদের দেশে যেটা হয় ডিলে করলে আবার বাজেটটা এনহ্যান্স হয়, সরকারের ক্ষতি হয়, সে কাজগুলি কিন্তু করিনি। উনি অত্যন্ত শিক্ষিত, উনি কোনো কম শিক্ষিত লোক না। তিনি ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স, ওনার মিসেস অনার্স মাস্টার্স, তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর এই মুহূর্তে। ওনার বাবা একজন বিখ্যাত আলেম ছিলেন, শিক্ষক ছিলেন। ওনার পারিবারিকভাবে ওনার ধর্মীয় অনুভূতি সম্পন্ন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এইরকম একটা পরিবার থেকে একজন সৎ সফল ব্যবসায়ীকে শুধুই মাত্র কোনো একটা বৈরী দৃষ্টিতে ওনাকে হয়রানি করার কারণে এই মামলাটা